অর্থনীতি পাঠশালায় সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা সরলরেখার ঢাল বা নতির সূত্র নিয়ে আলোচনা করব। আমরা আগের ভিডিওটিতে সরলরেখার ঢাল নিয়ে আলোচনা করেছি, কিছু প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এখন সরলরেখার ঢালের সূত্রটা কি এবং সূত্রটা কেন এরকম হয়েছে এই বিষয়গুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। আমি এই ভিডিওটি দেখার পরে আপনাদের সরলরেখার ঢাল সম্পর্কে ধারণাটা একেবারেই পরিষ্কার হবে এবং নতুন করে ভাববার কিছু খোরাক আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। তাহলে আমরা একটু অ্যানিমেশনের মাধ্যমে বিষয়গুলো বোঝার চেষ্টা করি। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো হলুদ বার এবং একটি কালো বার আছে। আমরা কালো বারটাকে মনে করি কোনো একটা বিল্ডিং এর মেঝে এবং দুটো দেয়াল, এই দুটো দেয়ালের মাঝখানে একটা সিঁড়ি তৈরি করা হবে। এখন এই সিঁড়িটি তৈরি করলে কেমন হবে, অর্থাৎ হলুদ বারের একটা বাম দিকের হলুদ বারের নিচ থেকে ডান দিকের হলুদ বারের উপর পর্যন্ত একটা সিঁড়ি হবে, সিঁড়িটা আমরা তৈরি করি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি সিঁড়িটা তৈরি হয়েছে। আমরা আরেকটা একই রকম কিন্তু মেঝের পরিমাণটা একটু বাড়ানো, অর্থাৎ সিঁড়ি করার জন্য যে জায়গাটা রাখা হয়েছে সেক্ষেত্রে প্রথমটার জায়গার ক্ষেত্রে মেঝের পরিমাণটা কম ছিল, দ্বিতীয়টার ক্ষেত্রে মেঝের পরিমাণটা আমরা বাড়িয়ে দিয়েছি। দুটি দেয়ালের দৈর্ঘ্য সমান, উচ্চতা সমান, কিন্তু মেঝের দৈর্ঘ্যটা প্রথমটাতে কম, দ্বিতীয়টাতে বেশি। তাহলে সিঁড়িটা কেমন হচ্ছে? নিশ্চিতভাবেই প্রথম সিঁড়িটা থেকে দ্বিতীয় সিঁড়িটা একটু নোয়ানো। প্রথম সিঁড়িটা বেশি খাড়া, দ্বিতীয় সিঁড়িটা তো খাড়া না। কেন এই অবস্থা হয়েছে একটু ভাবতে হবে। প্রথম সিঁড়িটা তৈরি করার ক্ষেত্রে দুটো দেয়ালের মাঝখানে ফাঁকা জায়গাটা কম ছিল, দ্বিতীয় সিঁড়িটা তৈরি করার ক্ষেত্রে দুটো দেয়ালের মাঝখানে ফাঁকা জায়গাটা বেশি ছিল। অর্থাৎ ভূমি অক্ষের বা ভূমির মানটা প্রথম সিঁড়িগুলোর ক্ষেত্রে কম ছিল এবং দ্বিতীয় সিঁড়ির ক্ষেত্রে ভূমির মানটা বেশি। যদিও দুটি ক্ষেত্রে দেয়ালের দৈর্ঘ্য সমান 35, আমরা একটা স্কেল দিয়ে দেখালাম, কিন্তু ভূমির ক্ষেত্রে প্রথমটার ভূমি হচ্ছে 30 আর দ্বিতীয়টার ক্ষেত্রে ভূমির মান হচ্ছে 45। ধরলাম আমি 45 একক জায়গা রাখা হয়েছে দ্বিতীয় ক্ষেত্রে সিঁড়ি তৈরি করার জন্য, আর প্রথম ক্ষেত্রে সিঁড়ি তৈরি করার জন্য 30 একক জায়গা রাখা হয়েছে, যার জন্য প্রথম ক্ষেত্রে সিঁড়িটা হচ্ছে বেশি খাড়া, আর দ্বিতীয় ক্ষেত্রে সিঁড়িটার যেহেতু জায়গা বেশি রাখা হয়েছে সিঁড়ি করার জন্য, মেঝেতে বিল্ডিং এর জায়গা বেশি রাখা হয়েছে, সুতরাং সিঁড়িটা একটু কম খাড়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি ভূমির দৈর্ঘ্য বাড়লে ঢাল কমে, তাহলে বিপরীতটা হবে ভূমির দৈর্ঘ্য কমলে ঢাল বাড়ে। তাহলে ঢালের সাথে ভূমির সম্পর্কটা কেমন হচ্ছে? ঢালের সাথে ভূমির সম্পর্ক হচ্ছে বিপরীত। এবার আমরা আরেকটা অবস্থা খেয়াল করি। এই ক্ষেত্রে আমরা আগের যে সিঁড়িটা তৈরি করেছিলাম সেরকমই একটা জায়গা নিলাম, তৈরি করলাম সিঁড়ি। এখন এই ক্ষেত্রে দেয়ালের উচ্চতা 35 একক এবং ভূমির দৈর্ঘ্য হচ্ছে 45 একক এবং দ্বিতীয় আরেকটা সিঁড়ি তৈরি করার জন্য জায়গা রাখলাম আমরা। সেই ক্ষেত্রে ভূমির জায়গাটা আমরা 45 এককই রেখেছি, কিন্তু দেয়ালের দৈর্ঘ্যটা এখন 40-এর থেকে বেশি 45 একক হয়েছে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম সিঁড়িটার ঢাল হচ্ছে কম, এটা কম খাড়া, দ্বিতীয় সিঁড়িটা বেশি খাড়া। তাহলে আমরা এর থেকে কি বুঝতে পারি? যে লম্বের দৈর্ঘ্য কমলে ঢাল কমে, লম্বের দৈর্ঘ্য বাড়লে ঢাল বাড়ে। তাহলে লম্বের সাথে ঢালের সম্পর্কটা কেমন? লম্বের সাথে ঢালের সম্পর্কটা হচ্ছে সমমুখী। তাহলে আমরা আগের অ্যানিমেশনটা এবং এখানের অ্যানিমেশনটা দুইটাকে একসাথে যদি বিবেচনা করি, লম্বের সাথে ঢালের সম্পর্ক হচ্ছে সমমুখী, যেটা ভগ্নাংশের লবের মতো। ভগ্নাংশের লবের মান বাড়লে ভগ্নাংশের মান বাড়ে, ভগ্নাংশের হরের মান বাড়লে ভগ্নাংশের মান কমে। তাহলে হরের সম্পর্ক ভগ্নাংশের সাথে বিপরীত আর লবের সম্পর্ক
ভগ্নাংশের সাথে সমমুখী। তাহলে আমরা বলতে পারি লব যে আচরণ করে লম্ব সে আচরণ করে, আর হর যে আচরণ করে ভূমিও সে আচরণ করে। তাহলে ভগ্নাংশ যদি হয় লব বাই হর, ঢালের ক্ষেত্রে ঢাল হবে লম্ব বাই ভূমি। আমি এখানে ব্যাখ্যা করার চেষ্টা করছি কেন ঢাল সমান লম্ব বাই ভূমি। অর্থাৎ কোনো একটা তল বা রেখার কতটুকু ঢালু বা কতটুকু খাড়া বা কতটুকু শোয়ানো, এটার মান নির্ভর করে লম্ব বাই ভূমি এই অনুপাতটার উপর। লম্ব বেশি হলে ঢাল তার বেশি হবে, লম্ব কম হলে ঢাল কম হবে। ভূমি বেশি হলে ঢাল কমবে, বিপরীত সম্পর্কের জন্য ভূমি নিচে, এবং ভূমি কম কম হলে ঢাল বাড়বে। এই বিপরীত সম্পর্ক হওয়ার কারণে ভূমিটা যেহেতু হরের মতো আচরণ করে, সেহেতু ঢালের ক্ষেত্রে ভূমি হরের জায়গায় ভূমি আসবে, এবং লম্বটা যেহেতু লবের মতো আচরণ করে, এই জন্য লবের জায়গায় আসবে লম্ব। এভাবে আমরা মনে রাখতে পারি কেন ঢাল সমান লম্ব বাই ভূমি হয়। এখন আমার এখানে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রে একটা সবুজ রেখা আছে, এটা ঢাল কত হবে। এই রেখাটার লম্বক্ষের মান, যে বিন্দুটা নেওয়া হয়েছে সেই বিন্দুর লম্বক্ষের মান হচ্ছে 30, ভূমি অক্ষের মান 40। এটার উত্তর আমরা যদি একটু যাচাই করি উত্তরগুলো, প্রথম উত্তরটা আনসার করা এটাই হওয়ার কথা ছিল, কারণ 30/40, কিন্তু এখানে বলা হচ্ছে ভালো করে ভেবে দেখো। এখানে প্রত্যেকটা উত্তরই ঠিক নেই, সর্বশেষ উত্তরটা ঠিক আছে। বলা হচ্ছে অভিনন্দন, তার মানে সর্বশেষ উত্তরটা ঠিক। কেন সর্বশেষ উত্তরটা ঠিক এটা আমরা একটু দেখবো এখন। এখান থেকে মূলত আমরা ঢালের সূত্রটা পাবো। ঢাল সমান 15/40 কেন, কিভাবে? আমরা অ্যানিমেশনটা একটু খেয়াল করি। আমরা এই রেখাটাকে একটা সমকোণী ত্রিভুজ বানিয়ে ফেলেছি। এই সমকোণী ত্রিভুজের লম্ব কিন্তু 30 না, লম্ব হচ্ছে 15, আর ভূমি হচ্ছে 40। এই জন্যই ঢাল হচ্ছে 15/40। আমরা বিষয়টাকে আরেকটু পরিষ্কার করার জন্য এখন ঢালের যে সূত্রটা আমরা ব্যবহার করব, আমরা সূত্রটা জানি বা এখন জানবো। এই সূত্রটা কেন আসছে, কিভাবে আসছে, এটা নিয়ে একটু আমরা আলোচনা করব। চিত্রে একটি রেখা, এই রেখার স্থানাঙ্ক বের করব, মানে এক্স অক্ষের মান, ওয়াই অক্ষের মান। এই প্রসঙ্গে বলে নেওয়া ভালো, কোনো একটা বিন্দুর মান আমরা যখন বলবো, স্থানাঙ্ক বলবো, তখন আমরা প্রথমে বলবো এক্স মান, পরেরটা হচ্ছে ওয়াই মান। তাহলে প্রথমে এ বিন্দুর মান হচ্ছে 20, এই যে 20, এই 20 বোঝানোর জন্য এখানে 20 লেখা হয়েছে। আর ওয়াই অক্ষের মান হচ্ছে 20, এটা হচ্ছে পরের মানটা। একইভাবে আমরা বি বিন্দুর মান স্থানাঙ্ক বের করব। বি বিন্দুর প্রথম এক্স অক্ষের মান হচ্ছে 40, প্রথম মানটা 40 নিয়েছি। আর বি বিন্দুর ওয়াই এর মানটা হচ্ছে 30, এই জন্য আমরা দ্বিতীয় মানটা নিয়েছি 30। এভাবে আমরা স্থানাঙ্ক বের করি। এখন আমরা ধরলাম, এখন এ থেকে বি তে অগ্রসর হতে গেলে কি পরিবর্তনটা হলো, এক্স এর মান কতটুকু বাড়লো এবং ওয়াই এর মান কতটুকু বাড়লো, যে আনুপাতিক হারে বেড়েছে সেটাই হচ্ছে তার ঢাল। এ থেকে বি তে অগ্রসর হওয়ার সময় এক্স এর মান বেড়েছে কতটুকু আর ওয়াই এর মান কতটুকু বেড়েছে, এই দুটোর অনুপাতই হচ্ছে ঢাল। এক্স এর মান বেড়েছে আমাদের এই ভূমি অক্ষের সমান্তরালে এই কালো এরোটা, এবং ওয়াই অক্ষের মান বেড়েছে লম্ব অক্ষের সমান্তরালে এই কালো এরোটা। আমরা ধরে নিলাম যে এ বিন্দুর মানটাকে x1 y1 এবং বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2, অর্থাৎ এ বিন্দুর ভূমি অক্ষের মানটাকে ধরলাম x1 এবং লম্ব অক্ষের মানটাকে ধরলাম y1, বি বিন্দুর ভূমি অক্ষের মানটাকে ধরলাম x2 এবং লম্ব অক্ষের মানটাকে ধরলাম y2। তাহলে x1 সমান 20, y1 সমান 20, x2 সমান 40 এবং y2 সমান 30। তাহলে এক্স অক্ষের পরিবর্তন কতটুকু হয়েছে, 20 থেকে 40-এ গেছে, তার মানে 20 একক বেড়েছে। আর ওয়াই অক্ষের মান 20 থেকে 30-এ গেছে, মানে 10 একক বেড়েছে। তাহলে ডেল্টা এক্স সমান 20 এবং ডেল্টা ওয়াই সমান 10। ঢালের সূত্র হচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, অর্থাৎ ভূমি অক্ষে 1 একক পরিবর্তনের ফলে লম্ব অক্ষে যতটুকু পরিবর্তন হয় এই অনুপাতটাই হচ্ছে ঢাল। আমরা ভূমি অক্ষে সাধারণত স্বাধীন চলক নেই, স্বাধীন চলকের পরিবর্তন, আর লম্ব অক্ষে যেহেতু অধীন চলক নেই সেজন্য বলছি অধীন চলকের পরিবর্তন। ওয়াই অক্ষে ওয়াই এর পরিবর্তন কতটুকু, আমরা এই বিন্দু থেকে এই বিন্দুতে যাওয়ার পরে
ওয়াই এর মান এই বিন্দুতে ছিল 20, এই বিন্দুতে হয়েছে 30। তাহলে 30 হয়েছে, সেটা হচ্ছে দ্বিতীয় মানটা। 30 থেকে বাদ দিতে হবে আমাদের 20, বেড়েছে কত তাহলে 10। একইভাবে x অক্ষের মানে পরিবর্তন, আগে ছিল এই বিন্দুতে x এর মান ছিল 20 আর এই বিন্দুতে x এর মান হচ্ছে 40। তাহলে 40 হয়েছে, তার থেকে আগেরটা যেটা ছিল সেটা বাদ দিতে হবে। 40 বিয়োগ 20 সমান 10 সমান 20। এইভাবে আমরা বের করতে পারি ঢাল হচ্ছে 10/20 বা হাফ বা 1/2। তাহলে এখান থেকে আমরা ঢালের সূত্রটা পাচ্ছি। ঢালের সূত্রটা কি? x অক্ষের পরিবর্তন বা ডেল্টা x থাকবে নিচে, x2 - x1, আর y অক্ষের পরিবর্তন বা y ডেল্টা y থাকবে উপরে, এটা হচ্ছে y2 - y1। এটাই হচ্ছে ঢালের সূত্র। আমরা বিন্দুর মান যদি জানা থাকে তাহলে আমরা যে কোনো রেখার ঢাল এই মানগুলো দ্বারা বের করতে পারি। তাহলে এটা নিশ্চিত হলো যে আমরা কোনো একটা রেখার ঢাল বের করতে গেলে অবশ্যই দুটো বিন্দুর মান জানতে হবে। দুটো বিন্দুর মানের যখন আমরা জানবো, দুটো বিন্দুতে x এর পরিবর্তন এবং y এর পরিবর্তন জানবো, তখন y এর মানের পরিবর্তনকে x এর মানের পরিবর্তন দ্বারা ভাগ করলে যেটা পাবে সেটি হচ্ছে তার ঢাল। আমরা ঢালের আরেকটা সংজ্ঞা বলতে পারি, স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় এই দুই অনুপাতই হলো ঢাল, অর্থাৎ ডেল্টা y বাই ডেল্টা x। এবার আমরা ভূমি অক্ষের সমান্তরাল একটা রেখা নিয়ে আসলাম। আমরা খয়েরি রঙের একটা রেখা নিয়ে আসছি। এই রেখার ঢাল কত হবে? আমরা রেখার ঢাল বের করার জন্য আমরা একটা বিন্দু নিয়েছি এ, এর মান হচ্ছে 20, 10, অর্থাৎ x এর মান হচ্ছে 20 আর y এর মান হচ্ছে 10। এখন ঢাল বের করতে গেলে আরেকটা বিন্দু লাগবে। আমরা যে কোনো জায়গায় একটা বিন্দু নিতে পারি। আমরা একটা বিন্দু নিলাম, এই বিন্দুতে x এর মান হচ্ছে 40 আর y এর মান হচ্ছে 10। তার মানে x1 এর মান হচ্ছে 20, y1 এর মান হচ্ছে 10, x2 এর মান হচ্ছে 40, y2 এর মান হচ্ছে 10। তাহলে আমরা যদি সূত্রটা ব্যবহার করি y2 - y1 ডিভাইড বাই x2 - x1, তাহলে এটা ঢাল হচ্ছে 0/20, কারণ y অক্ষের মানে কোনো পরিবর্তন হয়নি। 0 পরিবর্তন বাই 20, 0কে কোনো কিছুতে ভাগ করলে 0ই হয়। ঢাল হচ্ছে 0, অর্থাৎ আমরা বলতে পারি যে ভূমি অক্ষের সমান্তরাল কোন রেখার ঢাল হচ্ছে 0। এবার আমরা লম্ব অক্ষের সমান্তরাল একটা রেখা আঁকলাম, একটা বাদামি রঙের রেখা। এই রেখার ঢাল বের করব। একটা বিন্দু এই খয়েরি রঙের রেখা এবং বাদামি রঙের রেখার জন্য একটি বিন্দু কমন, সেই বিন্দুটা হচ্ছে a, 20, 10। এখন এই বাদামি রঙের রেখাটা ঢাল বের করার জন্য আমরা আরেকটা বিন্দু নিলাম, আমরা সি বিন্দু নিলাম। সি বিন্দুতে x এর মান 20 আছে কিন্তু y এর মান হচ্ছে 30। তাহলে এখন ঢালের সূত্র যদি আমরা বসাই, আমাদের এইখানে x1 হচ্ছে 20, y1 হচ্ছে 10, x2 হচ্ছে 20, y2 হচ্ছে 30। তাহলে y2 - y1 মানে 30 - 10 হবে, আর নিচে হবে 20 - 20। 30 থেকে 10 গেলে থাকে 20, আর 20 থেকে 20 গেলে থাকে 0। আমরা আগেই বলেছি কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে মানটা হবে অসংজ্ঞায়িত বা অসীম। কেন হয় সেই সংক্রান্ত একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এখন আমরা সিদ্ধান্তে আসতে পারি যে লম্ব অক্ষের সমান্তরাল কোন রেখার ঢাল হচ্ছে অসীম। এখন আমরা ধনাত্মক ঢাল এবং ঋণাত্মক ঢাল নিয়ে আলোচনা করব। আমরা একটা রাস্তা আঁকলাম, রাস্তাটা অগ্রসর হচ্ছে। প্রথমে একটা উঁচু ব্রিজ আছে, তারপরে একটা ছোট গর্ত আছে, নিচ দিকে নেমেছে, আবার উপর দিকে উঠেছে, আবার সোজা। তাহলে এই যে রেখাটা, এই রেখাটা সরল রেখা না, সুতরাং ঢাল সব জায়গায় সমান হবে না। এখন বিভিন্ন জায়গায় তার ঢাল বিভিন্ন হবে। আমরা রেখাটা বাম থেকে ডানে নিয়েছি, কারণ আমরা লেখার সময় আমরা বাম দিক থেকে ডান দিকেই যাই। তাহলে আমাদের বিবেচনা করতে হবে বাম দিক থেকে ডান দিকে। একটা বল, এটাকে যদি আমরা উপর দিকে যখন যাই তখন ঢাল হচ্ছে ধনাত্মক, নিচ দিকে গেলে ঢাল হচ্ছে ঋণাত্মক, আবার উপর দিকে উঠলে ঢাল হচ্ছে ধনাত্মক। অর্থাৎ বাম থেকে ডানে যাওয়ার সময়
কোনো রেখা যদি উপর দিকে উঠে তাহলে তার ঢাল হবে ধনাত্মক, এবং নিচ দিকে নামলে তার ঢাল হবে ঋণাত্মক। কেন নিচ দিকে নামলে ঢাল ঋণাত্মক হয় এই বিষয়টা আমরা একটু এখন দেখার চেষ্টা করব। আমরা নিম্নগামী একটা রেখা নিয়ে আসলাম, একটা নিম্নগামী রেখার একটা বিন্দু নিলাম 0, 30, অর্থাৎ প্রথম বিন্দুটা হচ্ছে 0, 30। এখন ঢাল বের করতে গেলে আরেকটা বিন্দু নিতে হবে, আমরা যে কোনো একটা বিন্দু নিলাম। এই বিন্দুটা হচ্ছে x এর মান হচ্ছে বি বিন্দু x এর মান হচ্ছে 20 এবং y এর মান হচ্ছে 15। তাহলে আমরা পেলাম x1 সমান 0, y1 সমান 30, x2 সমান 20, y2 সমান 15। আমাদের সূত্র হচ্ছে y2 minus y1 divided by x2 minus x1। y2 এর মান হচ্ছে 15 থেকে আমাদের 30 বাদ দিতে হবে, আর x2 minus x1 মানে 20 minus 0। এখন উপরের আসছে -15, নিচে আসছে 20, এটা যদি ভাগ করি আমরা রেজাল্ট হবে -0.75। এখন আমরা যদি একটু ব্যতিক্রম ভাবে চিন্তা করি যে বি বিন্দুটা প্রথম ছিল, তারপরে এই বিন্দুটা আসছে, তাহলে x1 হচ্ছে 20, y1 হচ্ছে 15 এবং x2 হচ্ছে 0, y2 হচ্ছে 30। তাহলে হিসাবটা কেমন হবে? এবার উপরের মানটা হবে ধনাত্মক কিন্তু নিচের মানটা হবে ঋণাত্মক, কিন্তু ভগ্নাংশের উপরে বা নিচে যেখানে ঋণাত্মক চিহ্ন থাকুক মানটা হবে ঋণাত্মক। অর্থাৎ আমরা এ থেকে বিতে আসলে এ বিন্দুকে প্রথম এবং বি বিন্দুকে পরে বিবেচনা করলে ঢাল ঋণাত্মক হবে, আবার বি বিন্দুকে প্রথম, এ বিন্দুকে দ্বিতীয় বিবেচনা করলে ঢাল ঋণাত্মক হবে, অর্থাৎ নিম্নগামী রেখার ঢাল হবে ঋণাত্মক। আর এই রেখাটা এক্স অক্ষের সাথে ঋণাত্মক কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকের কোণ উৎপন্ন করেছে। এক্স অক্ষের থেকে যদি আমি এই রেখার দিকে যাই তাহলে ঘড়ির কাঁটার দিকে যাবে আমার কোণটা, এই জন্য এটা হবে ঢাল হচ্ছে ঋণাত্মক। আমরা ঢাল সংক্রান্ত আরেকটা আলোচনা করতে পারি। যদি কোনো সমীকরণ দেওয়া থাকে তাহলে আমরা ঢাল কিভাবে বের করব? চাহিদা রেখার একটা সমীকরণ দেওয়া আছে, d সমান 20 - 4p। এরকম যদি থাকে, এখানে অধীন চলক হচ্ছে d আর স্বাধীন চলক হচ্ছে p। অধীন চলকের সাথে যদি কোনো কিছু গুণ আকারে না থাকে, অধীন চলকের সাথে কোনো সহগ যদি না থাকে, তাহলে স্বাধীন চলকের সাথে যে সহগটা থাকবে সেটি হচ্ছে তার ঢাল। এই রেখাটার ঢাল হচ্ছে -4। y = mx + c। এই রেখার সাথে এই সমীকরণের স্বাধীন চলক হচ্ছে x আর অধীন চলক হচ্ছে y। তাহলে অধীন চলকের সাথে কোনো কিছু গুণ আকারে নেই, তাহলে স্বাধীন চলকের সাথে যে মানটা আছে সেটা ঢাল, মানই হচ্ছে ঢাল। তাহলে m হচ্ছে +m হচ্ছে এই রেখার ঢাল। আমরা আবার সিঁড়িটাকে নিয়ে আসলাম, এখানে একটু জিনিস আমরা বোঝার চেষ্টা করব। স্লোপটাকে আমরা dy/dx বলতে পারি, মানে x অক্ষের ক্ষুদ্র পরিবর্তন এর ফলে y অক্ষের যে ক্ষুদ্র পরিবর্তন হয় সেটি হচ্ছে ঢাল। আমরা এই পুরোটাকে যদি আমরা মনে করি লম্ব আর এই পুরোটা হচ্ছে ভূমি, তাহলে এই লম্ব বাই ভূমি যেরকম ঢাল, একইভাবে এই আমরা যে নীল অংশটা পেয়েছি সেটা হচ্ছে dy, আর এই যে ক্ষয়ের অংশটা সেটা হচ্ছে dx। তাহলে x এর সামান্য পরিবর্তনের ফলে y এর যে পরিবর্তনটা হয়, এই দুই অনুপাতই হচ্ছে ঢাল। এটাকে আমরা আসলে অন্তরীকরণ বলি। যাই হোক, ঢাল সংক্রান্ত এই ছিল আমার আজকের আলোচনা। আশা করি আপনারা সবাই ঢাল সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছেন। অ্যাটলিস্ট ভালো ধারণা সম্পূর্ণ না হলেও আপনারা একটা ভাবনা করার একটা সুযোগ পেয়েছেন। আপনারা নিজে ভাববেন। পড়ার থেকে পড়াটা বোঝার জন্য চেষ্টা করাটা খুব গুরুত্বপূর্ণ। যত বেশি বোঝা যাবে তত বেশি পড়তে আনন্দ পাওয়া যাবে, পড়া বেশি ভালো লাগবে, আর যত বেশি ভালো লাগবে তত বেশি আবার বোঝা যাবে। তো সবাই পড়াশোনার সঠিক পদ্ধতিতে পড়াশোনা করেন, পড়াশোনাটা সবাই এনজয় করেন, সবার জীবনে সফলতা আসুক এই শুভকামনায় শেষ করছি। ধন্যবাদ সবাইকে।